বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবর মতো আজকেও ওপিএস এর মাধ্যমে অনলাইন ক্লাস শুরু করার আগে তোমাদের আমি যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো, সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, নিজে সুস্থ থাকো, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। করোনাকালীন সময়ে তোমরা বাইরে গেলে মাস্ক পরিধান করে যাবে এবং বাইরে থেকে ঘরে অথবা বাড়িতে ফিরে আসলে সাবান দিয়ে হাত ধুতে করবে। এটাই হলো আমাদের স্বাস্থ্যবিধি মানার নিয়ম, যা করবা এ আশা ব্যক্ত করে তোমাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আর এই দীর্ঘায়ু কামনা করে আমি আমার বরাবরের মতো ক্লাসের পুরো প্রস্তুতি নিয়ে আমি ক্লাস করার জন্য অগ্রসর হচ্ছি, যা তোমাদের সবাই বাড়িতে থেকে ক্লাসগুলো অনুসরণ করবে, দেখবে, এতে করে তোমাদেরই উপকার হবে এ আশা করছি। আর বর্তমান মাস বাংলার শুভ নববর্ষ 1428, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। যদিও বিগত কয়েকদিন চলে গেল, আজকে 14 তারিখ, সম্ভবত বাংলা নববর্ষের বৃষ্টি নাই। তোমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে রমজান মাসে নামাজ রোজা করবে, তাহলেই তোমরা আল্লাহর রহমত পাবা। আশা করি তোমরা এই রমজান মাসে সবাই রোজা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। অবশ্যই আল্লাহ পানি দিবেন। আল্লাহ পরীক্ষা করছে, কারণ মানুষ পাপের মধ্যে লিপ্ত বেশি, যার কারণে আজকে অবস্থা। সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। অবশ্যই আল্লাহ তওবা গ্রহণ করবে। আল্লাহ তওবা গ্রহণকারীগুলো ভালোবাসেন, আর আল্লাহ তওবা ক্ষমা করেন যদি কেউ ক্ষমা চাই। এ আশা ব্যক্ত করছি তোমাদের কাছে, সবার কাছে। তাহলে আমরা এখন সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো আমরা এখন পর্যায়ক্রমে, যেহেতু এখানে রসায়ন বিষয়ের 2য় অধ্যায়ের আমরা পর্যায়ক্রমে কিছু পার্ট আছে, টপিক আছে, সেগুলো পর্যায়ক্রমে বেশ কয়েকটা মোটামুটি 6টা পার্ট শেষ করেছি। আজকে 7 নম্বর পার্ট আলোচনা করব। এই আশা করে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই সুস্থ থেকে তোমরা এই ক্লাসগুলো অনুসরণ করবে, এই আশাই করছি। আজকে পাঠের বিষয় হচ্ছে, দেখো, যে বিষয় হচ্ছে রসায়ন শ্রেণী নবম দশম দুটাই। তোমরা একটা কথা মনে রাখবা, এখানে যেহেতু নবম দশমের বই একই, তোমরা ক্লাস 10-এরাও দেখতে পারবা, আর নবম শ্রেণী উভয়ই এই নবম দশম শ্রেণীর ক্লাসের নির্দিষ্ট করে এখানে হয়তো বলছি, কিন্তু তারপরে সবাই ক্লাস 10-এর এবং 9-এর সবাই, আমি যেহেতু এখানে 9-10 উল্লেখ করে ক্লাস করছি, কিন্তু তোমরা 9-10 সবাই দেখতে পাবা, সবাই উপকৃত হবে। আর 3য় অধ্যায় থেকে পার্ট 4 পরমাণু মডেল বিষয়ে আজকে আলোচনা আছে। দেখো, তোমরা চিত্রটা লক্ষ্য করো, সাথে সাথে একটা আমি ভিডিও দেখো। তোমরা এই ভিডিওটা দেখে তোমরা কী উপলব্ধি করতে পারছো সেটাই দেখো। From the positively charged nucleus, the less attraction the electron feels. In the Bohr model, electrons are able to jump from one energy level to another, but they are not found between levels. Much like how you have to take one entire step up or down a ladder, but you're never found standing between rungs. Thus, an electron gains or loses a discrete package of energy each time it changes energy levels. We call this a quantum of energy, and that's where we get the term quantum leap. The Bohr model explained a lot of observed chemical behavior,
including যাচ্ছে কিভাবে দেখলে তোমরা তো দেখতে পাও না। তাহলে আমরা ভিডিওতে আমরা কি দেখলাম সেটা তোমরা নিজে উপলব্ধি করো, আর সামনের দিকেও আলোচনা রাখবে ইনশাল্লাহ। এখন এই যে ব্যক্তিকে তো দেখছো, এই ব্যক্তির নাম ওরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। হ্যাঁ, দেখো এই ব্যক্তির নাম কি, আর এই মডেলের কি, এই মডেল কার পরমাণু মডেল সেটা জানতাম। হলে ওর মডেলের এই মডেল পরমাণু মডেলের বলা হয় এই বোর পরমাণু মডেল, এই মডেলকে বলা হয় বোর পরমাণু মডেল। আর এই ব্যক্তির নাম, আচ্ছা তিনার নাম হলো নিলস বোর। তাহলে এই ছবিটা এখন দেখছি, এটা বয়স্ক ছবি, সামনের দিকে আর ছাত্র জীবন হতে ছবি দেখতে পাবো। তা সামনে অগ্রসর হই। দেখো তাহলে আমরা এই ভূমিকায় যা পেলাম সে আলোকে আমরা আজকে বোর পরমাণু নিয়ে আলোচনা করব, আজকে পাঠের বিষয়। তাহলে বোর পরমাণু মডেল নিয়ে আজকে আলোচনা করব। আর তোমার ভিডিও চিত্রটা তো এর আগেও দেখলাম, এখানেও দেখছো। তাহলে আমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা বোর পরমাণু মডেলের যে বিষয়গুলো আমরা জানবো, অর্থাৎ গঠন বলতে পারবে, বোর পরমাণু মডেলের গঠন, হওয়া স্বীকার্য ব্যাখ্যা করতে পারবে, স্বীকার্যগুলো একটা স্বীকার্য আছে বা মতবাদ কী কী সীমাবদ্ধ আছে তা বর্ণনা করতে হবে, এই বিষয়গুলো। অর্থাৎ বোর পরমাণু মডেলের আরেকটা যে বোর পরমাণু মডেলের সাফল্য বর্ণনা করতে হবে, আর বোরের পরমাণু মডেল কী তা বলতে হবে, বোর পরমাণু মডেলের স্বীকার্য সম লিখতে হবে, এখানে স্বীকার্য বা মতবাদ, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা আলোচনা করতে। তাহলে এইগুলোই আজকে আলোচনার বিষয়। দেখো এই ব্যক্তি কে, সেনা তো অবশ্যই যায়, এলে নিলস বোরেরই ছবি, এর আগেরটা বয়স্ক, একটা ছাত্র জীবনের ছবি। দেখো তিনি যা বলেছেন সেগুলো বক্তব্য। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধন করি এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য নিলস বোর রাদারফোর্ড বর্ণালীর যে ত্রুটি ছিল সেটা সংশোধন করেছেন। এরা নিলস বোর 1913 খ্রিস্টাব্দে পরমাণুর একটি মডেল প্রদান করে। এই মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয়। তার বিখ্যাত পরমাণু মডেলের মতবাদগুলো এরকম, যা সামনের দিকে আমরা দেখি। এই মডেল স্বীকার্য বা মতবাদ, যেটা শিখে সেটা মতবাদ বর্তমানে বইয়ে দেওয়া আছে। এই মতবাদ বা স্বীকার্য না বলে এই দেওয়া আছে। আগের বইগুলোতে ছিল স্বীকার্য এক বা মতবাদ ছিল, তারপরে সে স্বীকার্য, তারপরে বর্তমানে এ দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রথমে এ বা এক মতবাদ এক বা স্বীকার্য এককে তিনি যা বলেছেন সেটা হলো পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমত বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। ইচ্ছা মতন কোনো জায়গাতে ঘুরতে হবে, একটা নির্দিষ্ট কক্ষপথ থাকবে অনুমোদিত, সেই কক্ষপথে ঘুরবে। একটু তারপরে আরও কথা আছে সামনে দেখি। এটা হলো যে এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার স্থির কক্ষপথগুলোকে অরবিট বা সেল বা অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা স্থির কক্ষপথ বলে, যাতে অবস্থান নিয়ে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। স্থির পথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকার সময় কোনো রকম শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়, যা এন সমান 1 2 3, অর্থাৎ এই যে কক্ষপথগুলো দেখছি এটা হলো এন, এটাও এন, কিন্তু এখানে এন বলতে 1, এখানে এন বলতে 2, এই কথাটা এখানে বলা হয়েছে। আর
এই হলো অনুমোদিত কক্ষপথ। এই অনুমোদিত কক্ষপথে ঘুরবে ইচ্ছা মতন কোনো। আর এই কক্ষপথগুলোকে আমরা বিভিন্ন নামে ডাক্তারি অরবিটিং অরবিট, বাংলা শেল বা অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা সংক্ষেপে কক্ষপথ বা স্থির কক্ষপথ, এই নামে আমরা এই পথগুলোকে বলতে পারি। আচ্ছা, তাহলে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকার সময় কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণও করে না, শোষণও করবে না বা বিকিরণও করবে না। আর এই কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়, যা এন সমান 1 2 3। এছাড়া এগুলোকে আমরা KLM হিসাবে বলতে পারি। সামনে দেখি, শক্তি স্তর সমূহকে এন এর মান অনুসারে KLM N O P Q ইত্যাদি। অর্থাৎ এখানে এন এর মান যদি 1 হয় তাহলে 1 এর জন্য K বলবো, আর 2 এর জন্য L বলবো, 3 এর জন্য M বলবো, আর যদি 4 হয় N বলবো, 5 যদি হয় O বলবো, 6 হলে P বলবো। এভাবে এগুলোকে 1 2 3 4 এর পরিবর্তে KLM দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে আমরা কক্ষপথগুলোকে প্রকাশ কীভাবে করতে হয়, কী দ্বারা প্রকাশ করা হয়, সেগুলো আমরা এখানে অবগত হলাম। এরপর আরও কিছু কথা আছে এ বিষয়ে। সেটা হলো স্বীকার্য 2 বা মতবাদ, যাকে বর্তমান বইয়ে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান mvr সমান NH/2π। এই সূত্রটার এই যে চিহ্নগুলো এম কি, ভি কি, আর কি, আবার এন কি, এইচ কি, 2π, অর্থাৎ 2 তো নির্দিষ্ট, পায়ও নির্দিষ্ট কিছু মান আছে। এই বিষয়গুলো আমাদের কী কী সেটা জানতে হবে, সেটাই আমরা সামনে স্লাইডে লক্ষ্য করি। একটু আগে বললাম যে এম সমান হলে ইলেকট্রনের ভর, যার মান হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো হচ্ছে, এই ইলেকট্রনগুলোর ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। এই হল এম এর মান, অর্থাৎ ইলেকট্রনের ভর হিসাবে এম দাঁড়াচ্ছে। আর ব্যাসার্ধ হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে, যে কক্ষপথ হল একটা, এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটা হলো ব্যাসার্ধ। এটা বলা হয় ব্যাসার্ধ, শক্তি স্তরের ব্যাসার্ধ, শক্তি স্তরে ঘুরে তার ব্যাসার্ধ। যে শক্তি স্তরে ঘুরছে কক্ষপথে ঘুরছে, কক্ষপথ হল ব্যাসার্ধ আর ধরে। আর ভি হলো ইলেকট্রনের যে কক্ষপথে বা শক্তি স্তর ঘুরছে সেই কক্ষপথের বেগ, অর্থাৎ কত বেগে ঘুরছে সেই বেগ নির্ধারণ করার জন্য এখানে ভি ধরা হয়েছে। আর এই ছিল প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মান সে মান 6.626 ইন্টু 10⁻³ মিটার কেজি পার সেকেন্ড। অর্থাৎ সেকেন্ডে এত বর্গ কেজি, 1 কেজিতে এত বর্গ সেকেন্ডে। এর প্লাঙ্কের ধ্রুবকের মান হলো এটা, যাকে বলে এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে। প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻³ মিটার কেজি পার সেকেন্ড। এই প্লাঙ্কের ধ্রুবক, যাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এন হলো প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন সমান 1 2 3, যেগুলো আমরা বললাম যে এন এর 1 2 3 পরিবর্তে KLM দ্বারা প্রকাশ করা হয়, সেই জিনিসটা এখানে এন দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপরে এখানে আরেকটু জানার বিষয় আছে যে এখানে যে শক্তি স্তরে এন এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তর এন এর মান বেশি সেই উচ্চ শক্তি স্তর হয়ে যায়। অর্থাৎ এখানে
এই শক্তি স্তরগুলো বলেছে N1 এটা হলো নিম্ন এবং এটা উচ্চ, এখানে N1 উচ্চ, এইগুলোকে বলে শক্তি স্তর। অর্থাৎ একটা হলো উচ্চ শক্তি স্তর আর এটা হলো নিম্ন শক্তি স্তর। আর এই যে এখানে দেখছি আমরা শক্তি নির্গত চলে যাচ্ছে, শক্তি বেরিয়ে চলে যাচ্ছে যখন নির্গত হচ্ছে, আর এটা বুঝেছে যে শোষিত হচ্ছে। তো এই নির্গত হওয়া শোষিত হওয়া যখন কক্ষতে ঘুরে তখন কিন্তু এই ঘটনাটা ঘটে না, অর্থাৎ নির্গত হয়ে যায় অর্থাৎ বিকিরণ হয়ে যায়, নির্গত হওয়াটা বিকিরণ হয়ে যাওয়া। আর শোষিত হওয়া শোষণ করে অর্থাৎ গ্রহণ করে, তখন কিন্তু এটা এই ঘটনাটা ঘটে না যখন গ্রহণ করে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। তাই পরের পরমাণু মডেলের এটা একটা ফিগার চিত্র বোর এর পরমাণু মডেলের চিত্র। তাহলে তোমরা দেখছো অবশ্যই, আর দেখলে অবশ্যই বুঝতে পারবে আশা করি। এরপরে যে কার্য 3 নম্বর অথবা সেটাকে আমরা এখানে 3 নম্বরটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে দেখো এখানে 3 নম্বর কক্ষপথের ঘটনাটা দেখো ঘুরছে, এখানে কক্ষপথটা নিয়ে ঘুরছে, আর এখানে কিন্তু এখানে ইলেকট্রনটা দেখছো এখানে ধাক্কাকে এখানে চলে যাচ্ছে ফিগার। এটাতে হচ্ছে শোষণ হচ্ছে, এটা হলো এখানে এটাতে শোষিত হচ্ছে শোষণ বিকিরণ, এটাতে যাচ্ছে এটাতে প্রবেশ করছে, এটা ঢুকছে প্রবেশ করছে, অর্থাৎ শোষণ বিকিরণের কোনো ঘটনা ঘটবে না, সেটা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে যা বর্ণনা বলা হচ্ছে তাই দেখো, যখন কোনো ইলেকট্রন একটি নিম্ন স্তর কক্ষপথ বা শক্তি স্তর যেমন N1 থেকে উচ্চতর কক্ষপথ N=2 স্থানান্তরিত হয়, তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। আবার যখন কোনো উচ্চতর শক্তি স্তর যেমন N=2 থেকে নিম্ন শক্তি N=1 স্থানান্তরিত হয়, তখন শক্তি বিকিরণ করে। অর্থাৎ যখন উচ্চ থেকে নিম্নে আসে তখন শক্তি বিকিরণ হয়, আর যখন নিম্ন থেকে উপরে চলে যায় তখন শক্তি তাহলে আমরা দেখলাম যে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে স্থানান্তরিত হয়, তখন নির্দিষ্ট পরিমাণ শোষণ হয়। নিম্ন থেকে যখন উপরের দিকে যায় তখন শক্তি শোষণ হয়, আর উচ্চ থেকে যখন নিম্নে আসে তখন শক্তি বিকিরণ ঘটে। তাহলে এই যে এখান থেকে উপরে চলে যাচ্ছে তখন শক্তিটা শোষণ হচ্ছে, আবার উচ্চ থেকে যখন নিচে আসে তখন শক্তিটা বিকিরণ হচ্ছে। কীভাবে শক্তি মানে শোষণ হচ্ছে আর কীভাবে বিকিরণ হচ্ছে সেই চিত্রটা এখানে দেখা যাচ্ছে। এই জিনিসটা এখানে আমরা বক্তব্যের মাধ্যমে বা লেখার মাধ্যমে দেখলাম, বক্তব্যটাকে লেখার মাধ্যমে দেখলাম, কিন্তু এখানে বাস্তবে আমরা দেখছি যেটা শুধু বই পড়লে আমরা দেখতে পাবো না। এই জন্য একটা ভিড় চিত্রের মধ্যে বাস্তবে এখানে দেখা যাচ্ছে যে 1 থেকে 4 চলে যাচ্ছে তখন শোষণ হচ্ছে, আবার 4 থেকে যখন 1 চলে আসছে তখন বিকিরণ হচ্ছে। এই যে যাওয়া আসা করে সেই জিনিসটা এখানে স্পষ্ট করে দেখানো হয়েছে, যা তোমাদের বুঝতে অবশ্যই সহজ হচ্ছে। তাহলে তোমরা যদি ক্লাসটা ফলো করো অবশ্যই তোমরা উপকৃত হবা। এই রমজান মাসে কষ্ট করে আমি ক্লাস করছি তোমাদের মঙ্গলের জন্য, তা আশা করি তোমরা এগুলা দেখবা। এরপরে আর একটা চিত্র তোমরা লক্ষ্য করো, এই চিত্রটা ওই আগেরই বর্ণনা, মানে 3 নম্বরেরই এখানে কিছু বর্ণনা লিখেছে। দেখো এই শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ, এই যে
এখানে 3 বাকি অংশটা এখানে পরবর্তী স্লাইডে হবে, যেহেতু ওখানে একটা স্লাইডে সবগুলো দেখা সম্ভব হয় না, তখন 2-3টা স্লাইড লেগে যায়, যেমন লিখতে লিখতে এক পাতা হয় না আর পাতা চলে যায়। তো ঠিক এখানে স্লাইড হলে একটা পাতা দেখুন। তো এই শোষিত শক্তি বা বিকিরণ শক্তিগুলোর পরিমাণ HV সমান hc/λ। এই শক্তির বিকিরণ বা শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটাকে এই সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সূত্রটা হলো HV সমান hc/λ। তাহলে এর কথাটা আমরা আগে জেনেছি, ভিও জেনেছি, এখন সি আর ল্যামডা দুটা বিষয় নতুন এসছে, সেই বিষয়গুলো আমরা দেখব। বিকিরিত বা শোষিত শোষণের যে সূত্র HV পেলাম সেটা, এটা হলো আমাদের প্লাঙ্কের ধ্রুবক বলেছিলাম, আর ভিটা হলো ওই তোমার ইলেকট্রনের বেগ। আর বাকি সি আর এই দুটো আমরা সামনে আলোচনা করছি। দেখো যে এই যে সি হচ্ছে আলোর বেগ, যার মান হলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তাই না? এটা আমরা সবাই নির্দিষ্ট সবাই জানি, সায়েন্সের ছাত্র, আর্টসের ছাত্র বা সব যারা আমরা এই বিষয়ে একদিন শুনেছি বা জেনেছি, সবাই জানে যে এটা একটা যাকে বলা হয় 3 লক্ষ সম্ভবত পার মিটার বেগ সেকেন্ডে এত মিটার, অর্থাৎ 3 × 10⁸ মিটার। হ্যাঁ, 3 কোটি এখানে আলোর বেগ 3 কোটি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 3 কোটি মিটার বেগে যায় আলোর বেগ। এবারে দেখো ভি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির প্ল্যাঙ্ক। ভি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। এর আগে আমরা দেখছিলাম বেগ হিসাবে, এখানে কম্পাঙ্ক। তো যাকে একক হচ্ছে যার সেকেন্ড পার সেকেন্ড যাকে বলা হয়, বা হার্জ পার সেকেন্ড বা হার্জ কম্পাঙ্কের একক। আর যার একক হলো পার সেকেন্ড বা হার্জ, এটাকে বলে শোষিত শক্তি বিকিরিত শক্তির কম্পাঙ্ক হিসেবে ধরা হয়। আর ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা, যে কোনো জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে ল্যামডাই তারা প্রকাশ করা হয়, যার একক মিটার, মানে মিটার দৈর্ঘ্যের একক মিটার। আর এখানে কম্পাঙ্কটা যে সময়ের সাথে সম্পর্কিত, এই জন্য পার সেকেন্ড বা হার্জ। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলোর বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী অর্থাৎ অ্যাটমিক স্পেকট্রা সৃষ্টি হয়। পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা, অর্থাৎ অ্যাটমিক হলো পারমাণবিক বর্ণালী স্পেকট্রা, এই সৃষ্টি হয় যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে বা উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির স্তরে যাওয়ার সময় আলোর একটা বিকিরণ হয়, তাকে যদি প্রিজমের মধ্যে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। এই হলো আমাদের 3 নম্বরকে, যেটাকে সি দ্বারা বর্তমান বইয়ে উল্লেখ করা হয়েছে, সেটারই আমরা বর্ণনা দেখলাম। এখানে যে ভিডিও চিত্রটা লক্ষ্য করো, পারমাণবিক বর্ণালী ওইটারই অংশ, ওই 3 নম্বরেরই আলোচনা এখনও শেষ হয়নি, চলছে। এই পারমাণবিক যে বর্ণালী সৃষ্টি হয় উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়, সেই কথাটাই এখানে দেখানো হচ্ছে। পারমাণবিক কী সৃষ্টি হয়, এটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, তাহলে পারমাণবিক বর্ণালী দেখো। এখানে প্রথমে বর্ণালীটা কীরকম ছিল, নিচে এসে বর্ণালী হলো বিভিন্ন বর্ণের
আলোর সমাবেশ, তার মানে বর্ণালী, তাই না? বর্ণালী হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ। তাহলে বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত পার্শ্বে বর্ণালী দেখা যায়। এই বর্ণালী ও পরমাণু থেকে প্রাপ্ত বর্ণালী দেখতে একই রকম। এখানে বিকিরিত ও শোষিত শক্তিকে বর্ণালী হিসাবে পাওয়া যায়। তাহলে যে কথাটা আমরা বললাম যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন আলো যায়, তখন আলোর বিকিরিত হওয়ার সময় এই একটা বর্ণালী, পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। যে কীভাবে সৃষ্টি হয় সেটা স্পষ্ট আমরা এখানে দেখছি। এবং আমরা এই বৃষ্টির সময় সাধারণত বিকেলের থেকে বৃষ্টি হলে সূর্য তো পশ্চিম দিকে, আর তার বিপরীত দিকে এই আমরা বিকেলের সময় বিপরীত দিকে একটা বর্ণালী দেখি, বর্ণালী দেখি, যাকে বলা হয় রংধনু হিসাবে জানি। এই রংধনু রং বিভিন্ন বর্ণের, হ্যাঁ, মানে আলোর যে একটা সমাবেশ, সেটাকে রংধনু বা বর্ণালী আমরা বলি। তো ওই একই বিপরীত ষষ্ঠ শক্তি বর্ণালী হিসাবে আমরা পাই। তাহলে যাটার আমরা বইয়ে লিখলাম, কিন্তু এই চিত্রটা আমরা বৃষ্টির সময়টা দেখেছি অনেকে, আবার দেখিনি। কিন্তু এখানে ডাইরেক্ট আমরা কী ঘটেছে সেটা ভিডিও চিত্রের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, যা তোমরা স্পষ্ট দেখতে পেলাম। এবং কোনোদিন বৃষ্টির বিকালের আকাশে যদি দেখতে পাও সূর্য যখন পশ্চিম দিকে থাকবে, তখন তার বিপরীতে রংধনু দেখা যায়। এটা একটা বর্ণালী বিভিন্ন আলো। ওটা কোনোদিন দেখতে পাবা বৃষ্টি কোনোদিন হইলে। আর এখানে বর্তমানে ওই যে একই জিনিস দেখতে পাচ্ছ তোমরা, কীভাবে এটা উচ্চ থেকে নিম্ন থেকে আসছে, তখন বর্ণালী সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা এখানে স্পষ্ট করে দেখানো হলো, যা তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবার সামনের দিকে দেখো, তাহলে আমরা এখানে তিনটা স্বীকার্য বর্ণনা করলাম। এবার আসছি বোর পরমাণু মডেলের সাফল্য। এই পরমাণু মডেলকে তিনি কি কি সাফল্য অর্জন করেছেন সেইগুলো দেখো। এক নম্বর সাফল্য, এ দ্বারা রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, যেখানে ইলেকট্রনের শক্তিস্তর সম্পর্কে ধারণা নেই, কিন্তু বোর শক্তিস্তরের আকার বৃত্তাকার বলেছে। এক নম্বর সাফল্য। দুই নম্বর বি, যাকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণের কথা বলা হয়নি, যেখানে বোর মডেলে স্পষ্ট করে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। অর্থাৎ বিকিরণ করলে উচ্চ থেকে নিম্ন আসবে, আর শোষণ করলে উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, নিম্নের থেকে উচ্চ শক্তি স্তরে উঠবে। নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে উঠবে তখন শক্তি শোষণ হবে, আর যখন উচ্চ থেকে নিম্নে আসবে তখন শক্তি বিকিরণ হবে, সেটা আমরা। আর তিন নম্বর সিএ, রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে মৌলের পারমাণবিক বর্ণালী নাই, কিন্তু বোর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের আর হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করেছে। তাহলে এটা তুলনামূলকটা সাফল্য, মানে রাদারফোর্ড যেটা করতে পারেনি সেটা বোর করেছেন, তাহলে সফলতা অর্জন করেছেন। তাহলে রাদারফোর্ড এখানে তিনটা সফলতা যে পারেনি, সেই তিনটে কিন্তু বোর করেছেন, সফলতা অর্জন করেছেন। এই তিনটে বিষয় আমরা দেখলাম। তাহলে আমাদের যদি বোর সাফল্যের কথা বলে, তো আমরা এইভাবে সাফল্যের কথাগুলো উল্লেখ করতে হবে। এরপরে যেটা দেখবো আমরা, দেখি এবার কিছু ত্রুটি, বোর কোনো সীমাবদ্ধ বা ত্রুটি, মানে কিছু সীমাবদ্ধ আছে বা ত্রুটি আছে, এটাই সীমাবদ্ধতা, সেটাই হলো ত্রুটি। সেই ত্রুটিগুলো এখানে উল্লেখ করেছে। তা সীমাবদ্ধ বা ত্রুটি এক, এখানে এ, বর্তমান বই এ, বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তাহলে
এক পিস্টল ব্যাখ্যা করতে পারছে, হলেও একাধিক ইলেকট্রনযুক্ত পরমাণু বর্ণের ব্যাখ্যা করতে পারে না। এই হলো তার ত্রুটি। আর একটা ত্রুটি সামনের দিকে লক্ষ্য করি, ভিডিও চিত্রগুলোর সাথেই মিল রেখে করা হয়েছে। দেখুন, আমাদের ত্রুটি 2, যাকে বলে বি দ্বারা এখানে বর্তমান বইয়ে দেখানো হয়েছে। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর হতে অপর শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণু সময়ের আয়নের রেখা বর্ণালী অধিকতার সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষণ করলে দেখা যায় প্রতিটি রেখা কয়েকটি সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে। এইটা হলো তার একটা ত্রুটির তিনি বর্ণনা করেছেন। মানে ত্রুটির বর্ণনা, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এরপরে সামনে দেখি আর একটা ত্রুটির এখানে সীমাবদ্ধতা, ত্রুটি সি দ্বারা বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু বাস্তবে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে নয়, অবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই যে আমরা এখন দেখলাম, এলে বৃত্তাকার এরকম বৃত্তাকার দেখছি, আর এলে বৃত্তাকারও ঘুরে, কিন্তু বৃত্তাকার কক্ষপথেই ঘুরে না। বলছে যে বোর বড় মডেল অনুসারে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে ঘুরে। বোর বলছে এই বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, কিন্তু বাস্তবে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে নয়, উপবৃত্তের কক্ষপথেও ঘুরে। তাহলে আমরা কক্ষপথে যে ঘুরছে সেটাও দেখি। এই জিনিসটা তার ত্রুটি ছিল, এটা হয়তো তিনি বর্ণনা করতে পারেননি। তিনি শুধু বৃত্তাকার কক্ষপথের বর্ণনাটাই তিনি করছিলেন, ওইটাই সাফল্যতা। কিন্তু এই যে উপবৃত্তের কক্ষপথে যে ঘুরে, এটাই তার ব্যর্থতা ছিল, এটা তিনি করতে পারেন। তার ত্রুটিগুলো তিনি উল্লেখ করেছেন, এটা সাফল্য পেয়েছে সেটা বলে পেয়েছেন। এগুলো তার ত্রুটি ছিল বা সীমাবদ্ধ ছিল, অতদিন হয়তো সে অগ্রসর হতে পারেননি, সেগুলো তিনি বলেছেন। পরবর্তীতে কিন্তু প্রকৃত হয়েছে, সেটাও এখন দেখছি আমরা। এরপরে তাহলে আমাদের 3টে স্বীকার্য বা মানে মতবাদ দেখলাম, আবার 3টা সাফল্য, আবার ত্রুটিও আমরা দেখলাম, 3টে করে। এখন আমরা যেই কাজগুলো তোমাদের দিব, দলীয়ই হোক, একক হোক, মূল্যায়ন হোক, বাড়ির কাজ হোক, সবগুলাই কিন্তু এখন আমরা যেহেতু বিদ্যালয় নেই, সেগুলো তোমরা বাড়িতে নিজের কাজ হিসাবে তোমরা সবাই পরীক্ষা খাতাতে করে বিদ্যালয়ে জমা দেবা। তাহলে আমি সেই বিষয়গুলো দেখলে তোমাদের ভুল ত্রুটিগুলো আমি সারিয়ে দেবো। আর তোমাদের যদি সঠিক হতো ভালো, আশা করি তোমরা এগুলা করে জমা দেবে। দেখো, আর এখানে তোমরা দেখো যে চিত্রের আলোকে বোর মডেলের স্বীকার্যগুলি বর্ণনা করো। তাহলে আমরা যে চিত্রটা দিয়েছি, এই চিত্রের আলোকে বোর স্বীকার্যকে আমরা যা আলোচনা করলাম, ওইগুলি বর্ণনা করার কথা বলেছে। এরপরে এটা হলো, এরপরে মূল্যায়ন হিসাবে বোর মডেল কোন মলটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে আমরা কোন মল দ্বারা এই বোর মডেল ব্যাখ্যা করতে পারি, সেটা প্রশ্ন হয়েছে, আলোচনা করেছি। তাহলে এবার দেখো, কোন মলের নিউটন নাই, বর্ণালী কি, শক্তি স্তর কি, শক্তি বিকিরণ কখন ঘটে, আর এগুলো সবই দেখলাম কিন্তু, তাই না? মূল্যায়নের প্রশ্নগুলা এই যে এগুলো সবই আলোচনা করলাম, এই প্রশ্ন করিয়েছি। এই প্রশ্নগুলা তোমরা যতদূর সম্ভব মনে রাখবা, পড়বা, আবারও পড়বা, বইও আছে, আর আমি এখানে তোমার দিলে সেটাও দেখবা, অবশ্যই তোমরা পারবা। এরপরে যেটা বিষয় এখন লক্ষ্য করো, এটার এই বোর মডেল হাইড্রোজেনের বর্ণের ব্যাখ্যা করতে পারে, এর উত্তর দেওয়া হবে।
যে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর। তোমরা তোমাদের উত্তরগুলো কি একরূপ ছিল? তো সবাই তো করেছে। তো যা হোক, এখানে তোমরা যার যার মধ্যে এখানে তো প্রথমে যে প্রশ্নটা হাইড্রোজেন আলাদা ব্যাখ্যা করেছে। তারপরেরটা যেটা হাইড্রোজেনের তোমার ইলেকট্রন পরিভ্রমণ করছে, হ্যাঁ। আর তারপরেরটা হলো হাইড্রোজেন অ্যাটম, আর হাইড্রোজেনের নিউট্রন নেই, নেই। এরপরে প্রশ্ন যে প্রশ্ন করা হয়েছিল, বর্ণালী হলো বিভিন্ন বর্ণের আলো সমাবেশ, অর্থাৎ বর্ণালী কিসের সমাবেশ? আলোর সমাবেশ। এরপরে যেটা বলছিলাম, দেখো শক্তির কথা, যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তিতে নিম্ন শক্তি স্তরে স্থিত হয়, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন স্থিত হয় তখন শক্তি বিকরণ হয়। এখানে বলা হয়েছে। তাহলে আমাদের মূল্যায়নের এখানে উত্তরগুলা এখানে বলা হয়েছে, হ্যাঁ। একেবারে চিত্র সহ, ভিডিও চিত্র সহ দেখানো হয়েছে, যা তোমাদের জিনিসটা একেবারে ক্লিয়ার করে বলা হলো। এখানে কোনো কিছু বাকি রইল না। বাকি যদি ভিডিও চিত্রটা না থাকতো তাহলে তোমাদের এটি কীভাবে হয় সেটা দেখতে পারত, কিন্তু এখানে ভিডিও চিত্রের মাধ্যমে তোমাদের সবগুলো স্পষ্ট হয়ে গেল। এরপরে কিছু নতুন শব্দ দেখো, নতুন শব্দ: শক্তিস্তর, পারমাণবিক বর্ণালী, পরমাণু মডেল, উপশক্তি স্তর, না, এগুলো আমরা দেখলাম। এবার যেটা দেখো বাড়ির কাজ হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে, দেখো এই চিত্রের আলোকে বোর পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেল তুলনা। তাহলে আমরা তুলনামূলক আলোচনা করছি। বোর কি বলছে? বোর নিচে বলছে রাদারফোর্ড এই মতবাদ ছিল এটা, আর বোরের এটা, এই দুটার মধ্যে তুলনা লিখতে হবে। আর ইলেকট্রন সমূহ এক শক্তি থেকে অন্য শক্তি স্তরে শক্তি শোষণ বিকিরণ হয়, এটাও ব্যাখ্যা করে। আমরা যেগুলো আলোচনা করি সেই আলোকে প্রশ্ন করা আছে, প্রশ্নগুলো তোমরা পড়লে সকলে উত্তর দিতে হবে। এটাই আশা করি যে তোমরা সবাই পড়বা এবং জানবা। এই আশা ব্যক্ত করেন আমি আমাদের সকলের সুস্থতা কামনা করে আমি তোমাদের এই ক্লাস শেষ করার আগে যে বিষয়ে বলছিলাম, যে তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ, ধন্যবাদ।